খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। ঝাড়ুদার সাফাই কর্মীদের দিনে মজুরি বেড়ে হলো 783 টাকা, মাস মাইনে 20,000-এরও বেশি। পাপের শাস্তি পেয়েছে, 2 বছর পর প্রথম সাংবাদিক বৈঠকে স্বীকারোক্তি অনুব্রতর। আরজি করের পর এবার ট্রাম বাঁচাতে পথে আমজনতা, সুবিচারের দাবিতে বিক্ষোভ। হাসপাতালে বায়োমেট্রিক নিরাপত্তায় জোরদার করার কাজ শুরু হয়েছে, জানালেন মমতা। বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেপথ্যে কার মস্তিষ্ক, সামনে আনলেন ইউনুস। রাজ্যের ক্ষমতা খর্ব করতেই এক দেশ এক নির্বাচন চায়, কেন্দ্রীয় অভিযোগ বিমানের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। উৎসবের মরশুমের আগে কৃষি ও শিল্পক্ষেত্রে দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বাড়ালো নরেন্দ্র মোদী সরকার। ঝাড়ুদার, সাফাই কর্মী, নির্মাণ কর্মী, লোডিং আনলোডিং এর জন্য অদক্ষ মজুরদের জন্য দৈনিক মজুরি বাড়িয়ে করা হলো 783 টাকা, অর্থাৎ মাসে মাইনে বেড়ে হলো 20,358 টাকা। ন্যূনতম মজুরি আইন 1948 মোতাবেক বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বেঁধে দেওয়ার এখতিয়ার রয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের। মোটামুটি উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে এই মজুরি বাড়ানোটাই রীতি। সেই শর্তে বৃহস্পতিবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রক মজুরির নয়া হার ঘোষণা করেছে। সুবিধা পাবেন বেসরকারি নিরাপত্তা কর্মী, হাউসকিপিং কর্মী, কৃষি মজুর, শিল্পক্ষেত্রের মজুর সহ শ্রমিক শ্রেণী। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী আধাদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি বেড়ে হবে 868 টাকা, অর্থাৎ মাসে 22,568 টাকা। আবার করণিক বন্দুক, আগ্নেয় অস্ত্র ছাড়া নিরাপত্তারক্ষী প্রমুখের দৈনিক ন্যূনতম মজুরি বাড়িয়ে করা হয়েছে দিনে 954 টাকা, অর্থাৎ মাসে 24,804 টাকা। দক্ষ শ্রমিকদের মজুরি সর্বদাই অন্যদের তুলনায় বেশি ছিল, এবারও তাই রইল। তাদের ন্যূনতম মজুরি বাড়িয়ে করা হলো দিনে 1035 টাকা, অর্থাৎ মাসে 26,910 টাকা। উপভোক্তা মূল্য সূচক অনুযায়ী সরকার বছরে 2 বার ন্যূনতম মজুরি বিবেচনা করে দেখে, এবারও তাই করা হলো। মোটামুটি ভাবে বহু শিল্পক্ষেত্রেই ন্যূনতম মজুরির কাঠামো মেনে চলা হয়, তবে মজুরিতে বৈষম্য নেই তা নয়। বেসরকারি ক্ষেত্রে ঝাড়ুদার, সাফাই কর্মীদের মজুরি অধিকাংশ ক্ষেত্রেই এই স্তরে পৌঁছায় না। আধা দক্ষ ও দক্ষ শ্রমিকদের প্রকৃতি মজুরিও অনেক বেসরকারি ক্ষেত্রে ধারে কাছে নয়, তবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের ক্ষেত্রে এই মজুরি কাঠামো মেনে চলা হয়। সম্প্রতি আরজি করের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ সামিল হয়েছে গণ আন্দোলনে। আবার শহরের ঐতিহ্য 151 বছরের ট্রামকে বাঁচাতে পথে নামলো ট্রাম প্রেমী আমজনতা। বৃহস্পতিবার শ্যামবাজার ট্রাম ডিপোতে একটি বিক্ষোভ দেখান অনেকেই। সম্প্রতি ট্রাম বন্ধ হয়ে যাওয়া নিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর মন্তব্যের পরেই ট্রাম প্রেমীরা এই পরিবহন ব্যবস্থাকে বাঁচাতে আগের চেয়ে আরও বৃহৎভাবে সংঘবদ্ধ আন্দোলনে নামার ডাক দিয়েছেন। আর শ্যামবাজার ট্রাম ডিপোতে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা। আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যেমন নানা আন্দোলন স্লোগান সৃষ্টি হয়েছে, তেমনই ট্রাম বাঁচাতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমজনতা মিলিতভাবে আজ এই কর্মসূচির ডাক দেয়। আজ এই জমায়েত একাধিক পথ চলতি মানুষ এসে যোগ দেন এবং ট্রাম যে তাদের কাছেও একটা বড় আবেগ সেটা বুঝিয়ে দেন তারা। ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের এক সদস্য দীপ দাস আজ জমায়েতে বলেন, ট্রাফিক পুলিশ বারবার বলছে যে ট্রাম লাইন নাকি যানজটের সৃষ্টি করে। কথাটা একেবারেই ভুল, কারণ ট্রাম তার নির্দিষ্ট ট্র্যাকের উপর দিয়েই চলে। যদি সেই ট্র্যাকের উপরে অন্যান্য গাড়ি চলে আসে বা সেই ট্র্যাকের উপরে গাড়ি পার্ক করা হয়, তাহলে ট্রাম চলবে কোথা দিয়ে? এছাড়াও বলা হচ্ছে যে ট্রামে নাকি যাত্রী হয় না, তবে যে রুটগুলিতে অনেক সংখ্যক যাত্রী হয় সেই রুটগুলি আপাতত বন্ধ। এমনকি দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য যেমন থেরবন্তপুরম এবং কোচিতে অত্যাধুনিক ট্রাম চালাবার কথা চিন্তা ভাবনা করছে। এমনকি পাকিস্তানের লাহোরেও ট্রাম চালু পরিকল্পনা করা হয়েছে। যদি লাহোর নতুন করে ট্রাম চালাবার কথা ভাবতে পারে, তাহলে কলকাতার কাছে সবকিছু থাকার পরেও ট্রাম এই শহর থেকে গুটিয়ে দেওয়ার কথা কেন চিন্তা করা হচ্ছে? ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের আর এক সদস্য সাগনিক গুপ্তা বলেন, ট্রাম বন্ধ হয়ে যেতে পারে। খবরটা ছড়িয়ে পড়ার পরেই সাধারণ মানুষ, এমনকি যারা কলকাতা থাকেন না, তারাও অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। সবাই কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশনকেই দায়ী করছেন। যেমন দুর্গাপুজো বা হাওড়া ব্রিজ শহর কলকাতার একটি সিগনেচার, তেমনই ট্রাম কলকাতার সিগনেচার। আজ বিশ্বের 450টা শহর রমরম করে ট্রাম চালাচ্ছে। তারা তো অনেক উন্নত দেশ, তাহলে নিশ্চয়ই পরিবহন মাধ্যম হিসেবে ট্রামের উপকারিতা রয়েছে বলেই তারা চালাচ্ছে। অথচ কলকাতায় ট্রাম যা একটি পরিবেশ বান্ধব যান এবং এত কম খরচে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রীদের পৌঁছে দিচ্ছে, এর উপকারিতাগুলি কেন চোখে পড়ছে না রাজ্য পরিবহন দফতরের? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হাসপাতালে বায়োমেট্রিক ব্যবস্থায় জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকের পর নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দেন, আজকের বৈঠক ভালো হয়েছে। বিভিন্ন হাসপাতালের নিরাপত্তার বিষয়গুলিকে বাড়তি গুরুত্ব দিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। রাজ্য সরকারের তরফে হাসপাতালগুলিতে সিকিউরিটি অডিটের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একটি অ্যাপের মাধ্যমে তিনি দেখে নেবেন। রাজ্য সরকারের তরফ থেকে ওয়াশরুম, রেস্টরুম সহ অন্যান্য বিষয়গুলির জন্য 100 কোটি টাকা দেওয়া হয়েছে পিডব্লিউডির হাতে। হাসপাতালের প্রিন্সিপালের সেটা দেখে নিতে বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে একটি পরিকাঠামো তৈরি করতে, যাতে কাজ দ্রুত সম্পন্ন করা যায়। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন,
রাজ্যের বিভিন্ন জায়গায় সিসিটিভি ইনস্টলেশন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজ শুরু হয়ে গিয়েছে। তবে বন্যা পরিস্থিতির জন্য তাতে বেশ কিছুটা সময় লাগবে। দুদিক দেখতে হচ্ছে সরকারকে। মুখ্যমন্ত্রীর কথায় আমরা প্রিন্সিপালদের বলছি বায়োমেট্রিক চালু করতে। হাসপাতালের অনেক লোক আছে যারা সিকিউরিটির কাজ করে বা ক্লিনিকের কাজ করে। আবার পড়ছি, হাসপাতালে অনেক লোক আছে যারা সিকিউরিটির কাজ করে বা ক্লিনিংয়ের কাজ করে। তাদের অনেকেরই অজানা, তাদের ডিটেলস হাসপাতালের কাছে সবসময় থাকে না, সেগুলিও চেক করতে বলা হয়েছে। একই সঙ্গে কনস্ট্রাকশনে কারা কাজ করছে তাদেরও ডেটা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন, রাজ্য সরকারের থেকে রোগী কল্যাণ সমিতিগুলি ভেঙে দেওয়ার কথা বলা হয়েছিল। আজ থেকে আনুষ্ঠানিকভাবে তা কার্যকর করা হচ্ছে। এবার থেকে রোগী কল্যাণ সমিতির মাথায় থাকবেন বিভিন্ন হাসপাতালের প্রিন্সিপাল, থাকবেন জুনিয়র ডাক্তার ও সিনিয়র ডাক্তারদের একজন করে প্রতিনিধি। সমিতিতে থাকবেন নার্সদের একজন প্রতিনিধি এবং একজন প্রতিনিধিও। আবার পড়ছি, সমিতিতে থাকবেন নার্সদের একজন প্রতিনিধি এবং একজন জনপ্রতিনিধিও। এদিন জুনিয়র ডাক্তারদের মুখ্য সচিবকে দেওয়া চিঠি প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওরা তো ছোট, চিঠি দিতেই পারে, তবে এদিনের বৈঠকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। প্রকাশ্য ছাত্র নেতাদের প্রশংসা করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, যারা দেশের সাম্প্রতিক বিপ্লবের পিছনে মূল মস্তিষ্ক ছিলেন। যে আন্দোলনের জেরেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন। ইউনুস এদিন তার পুরনো বন্ধু বিল ক্লিনটনেরও প্রশংসা করেন। ইউনুস নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের মাঝে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য রাখেন। তার পাশেই ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। সেই মঞ্চেই বাংলাদেশের সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান ইউনুস মাহফুজ আবদুল্লাহ এবং অন্য দুই ছাত্র নেতাকে ডেকে পরিচয় করিয়ে দেন। সেই সময়ই ইউনুস পুরো দেশকে নাড়া দিয়েছে এমন একটি বিপ্লবের জন্ম দেওয়ার জন্য তাদের প্রশংসাও করেছেন। ইউনুস শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ইউনুস বলেন, তারা দেখতে অন্য কোনো তরুণের মতো দেখতে, যাকে আপনি আলাদা করে চিনতে পারবেন না, কিন্তু আপনি যখন তাদের কাজ করতে দেখবেন বা তাদের কথা বলতে শুনবেন, আপনি কেঁপে উঠবেন। তারা তাদের বক্তব্যে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। প্রতিশ্রুতিতে তারা বলেছিল যে আপনি চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা হাল ছাড়ব না। এরপরই ইউনুস মাহফুজের হাত ধরে তাকে এই বিপ্লবের পিছনের অন্যতম মস্তিষ্ক বলে অভিহিত করেন। ইউনুস বলেন, তিনি পুরো বিপ্লবের নেপথ্যে মস্তিষ্ক হিসাবে কাজ করেছেন। ইউনুস ছাত্র বিপ্লবকে সতর্কতার সঙ্গে পরিকল্পিত আন্দোলন বলেও অভিহিত করেন। তার কথায় আন্দোলনকারীরাও জানতো না যে এটির নেতৃত্ব কে দিচ্ছেন। তার দাবি, শিক্ষার্থীরা বাংলাদেশে নতুন সংস্করণ তৈরি করে দিয়েছে। ইউনুস এও দাবি করেছেন, হাসিনা সরকারের ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ নিয়েছিল। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে এবং অগস্টে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়। এর পিছনেও ছিল এই ছাত্রদের ব্যাপক বিক্ষোভ এবং আন্দোলন। এক দেশ এক নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির উপর নিজের কর্তৃত্ব স্থাপন করতে চাইছে। বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কেন্দ্রীয় সরকারের অনেক লুকোনো এজেন্ডা রয়েছে যা ধাপে ধাপে প্রকাশ পাচ্ছে। লোকসভার অধ্যক্ষের আলোচনা থেকে মনে হয়েছে, কেন্দ্রীয় সরকার রাজ্যের হাতে থাকা বিভিন্ন সংস্থাগুলিতে নিজের প্রভাব খাটিয়ে রাজ্য সরকারের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছে। প্রসঙ্গত, সম্প্রতি অধ্যক্ষের কনফারেন্সে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের ক্ষমতা খর্ব করার অভিযোগ করেন তিনি। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক। রাজ্য সরকারগুলির নিজস্ব স্বায়ত্তশাসন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা বিধানসভায় থাকা স্ট্যান্ডিং কমিটিগুলোতে হস্তক্ষেপ করি না। এরা স্বাধীনভাবে কাজ করে বিধানসভায় রিপোর্ট দেয়। অনেক সময় সরকার তা মেনে নেয়, অনেক সময় মানে না, কিন্তু তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই আমাদের। অধ্যক্ষ আরও বলেন, এক দেশ এক ভোট এই বিল এখনও লোকসভায় আসেনি। এই বিল লাগু করতে গেলে রাজ্য বিধানসভাতেও তা পাশ করাতে হবে। দরকার সংবিধান সংশোধনের। তবে অতীতের একটা ঘটনা থেকে আমরা দেখেছি, যখন ওরা দেখবে ওদের প্রয়োজনীয় সংখ্যা নেই, তখন বিরোধী সংসদের বাইরে রেখে বিল পাশের চেষ্টা হতে পারে। বিষয়টি যে অধ্যক্ষের সম্মেলনে উঠেছিল সেটাও বলেন বিমান বন্দ্যোপাধ্যায়। তার কথায়, সম্প্রতি দিল্লিতে হওয়া অধ্যক্ষের সম্মেলনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এক দেশে এক ভোট নিয়ে একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন। এক্ষেত্রে আমাদের লোকসভা বডি বা পঞ্চায়েত স্তরে যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন তাদের নিয়ে একটি সংস্থা তৈরি করতে চান। এই সংস্থা ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যদের যে এজেন্ডা দেবে সেগুলিকে সামনে রেখেই আগামী দিনে কাজ করতে হবে বলা হচ্ছে। তিনি আরও বলেন, এক্ষেত্রে আমি আপত্তি জানিয়েছি। আমি প্রশ্ন তুলেছি, আপনাদের রুল কোথায় আছে? পঞ্চায়েত পরিচালিত হয় রাজ্যের আইনের মাধ্যমে। যা বলা হচ্ছে তার বাস্তবতা কি আছে? এদিন অধ্যক্ষ অভিযোগ করেছেন, কেন্দ্র ধাপে ধাপে রাজ্যের উপর তাদের সমস্ত প্রভাব খাটানোর চেষ্টা করছে। রাজ্যে যেভাবে পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে, দেশের অন্য কোনো রাজ্যে সেভাবে পঞ্চায়েতের ব্যবস্থা নেই। অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন অধ্যক্ষ। তিনি এই বিষয়টি অধ্যক্ষের সম্মেলনে তুলেছিলেন বলে জানান। বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমি এই বৈঠকে বলছি, বিধায়কদের বাড়িতে হঠাৎ সিআইডি ইডি রেড করে দিচ্ছে। তারা ভয়মুক্ত হয়ে কাজ করতে পারছে না। তারা মানুষের জন্য কাজ করবে কিভাবে? তারা তো সবসময় আতঙ্কে থাকছে। তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তাদের বাড়িতে চলে আসবে।